14 দলীয় জোটের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বললেন, চলমান সহিংসতা কোনো রাজনৈতিক নয়, জঙ্গিবাদী কাজ। যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে চলছে একদিনের শোক। কোথাও কোথাও অর্ধনমিত জাতীয় পতাকা, ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা। নিরাপদ ঘোষিত আল মাউসিতেও হামলা চালালো ইসরায়েল। বোমা ফেলা হয়েছে গাজার সেন্ট পরিফিরিয়াস চার্চে। আরও 40 ফিলিস্তিনি মৃত্যু। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূলের লক্ষ্যে জামাত শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। জোট নেতাদের আশা, সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। গতরাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত 14 দলীয় জোটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয় 14 দলের বৈঠকে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। বর্তমান যে ক্রান্তিকাল, সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবিরকে অচিরেই নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। চলমান সহিংসতা কোনো রাজনীতি নয়, জঙ্গিবাদী কাজ, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোটা আন্দোলনের নামে দেশ ধ্বংসে নেমেছে ছাত্রদল, শিবির ও জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় গণভবনে 14 দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এর আগে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলনের নামে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। দেশজুড়ে চলছে কারফিউ, ধাপে ধাপে শিথিল হয়েছে এর পরিধি। চলমান পরিস্থিতির এই সময়ে আবারও 14 দলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব মর্যাদায় ঠাঁই হয়েছে বাংলাদেশের। বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। তিনি বলেন, দেশের উন্নয়ন নষ্ট করাই আন্দোলনকারীদের কাজ। এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা। ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এর আগে আন্দোলনে নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে একটি গোষ্ঠী। তারাই সরকার ও দেশকে খাটো করতে চায়। আন্দোলনকারীদের অর্থের যোগান নিয়েও প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। আরেকটা কথা, যে এরা এত টাকা কোথা থেকে পায়। তিনি বলেন, জনগণের সম্পদ ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করতে যায় জঙ্গি গোষ্ঠী। কে দিয়েছে টাকা? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন হচ্ছে দেশজুড়ে।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শোক প্রস্তাব গ্রহণ করা হয়। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবেই কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। কারফিউর 11তম দিনে বিভাগীয় জেলা শহরগুলোতে যান চলাচল বেড়েছে এবং মানুষের জীবন স্বাভাবিক হয়ে আসছে। সড়ক মহাসড়ক পুরনো রূপে ফিরেছে। সরকারি বেসরকারি সব ধরনের অফিসও খোলা থাকায় রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে, যানজটও বাড়ছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর সহ বিভাগীয় জেলাগুলোর বিভিন্ন মেয়াদের সময়সীমায় কারফিউ শিথিল রাখা হয়েছে এবং দিনের প্রায় পুরোটাই কারফিউ মুক্ত থাকায় মহানগর সহ আশপাশের এলাকায় লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। সড়ক মহাসড়কগুলোতে দূরপাল্লা, আন্তজেলা, উপজেলা রুটে বাস ছেড়ে যাচ্ছে, যাত্রীদের ভিড় বেড়েছে। সপ্তাহের ব্যস্ততম কর্মদিবসে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনী টহল দিচ্ছে। বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর। নাশকতার মামলায় সারা দেশে গতকাল পর্যন্ত এই 12 দিনে 9,653 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার ঢাকা বিভাগে 4,500। চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন করে 2টি মামলা দায়ের হয়েছে এবং নতুন করে গ্রেফতার হয়েছে 34 জন। রাজশাহী মহানগরীতে নতুন করে 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 259 জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো এবং বিভাগে গ্রেফতার 1,310 জন। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের 22 মামলা চলমান। এসব মামলায় আজ আরও 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই 12 দিনে 249 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে, নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না। আমরা শুরু করেছি ভিডিও ফুটেজ দেখে যারা একেবারেই আক্রমণে অংশগ্রহণ করেছে তাদেরকে ধরা এবং গ্রেপ্তার অভিযান চলমান আছে। আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু ডেভেলপ করছে, আমরা এখন কনসেন্ট্রেট করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং তাদের আদালতে উপস্থাপন করব যাতে তাদের যথাযথ শাস্তি হয়। স্বজনদের কান্নায় ভারী ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ। একটি করে প্রিজন ভ্যান ঢোকার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছেন তারা, অপেক্ষা এক নজর দেখার। সৌভাগ্যবানদের অনেকেই আবার প্রিয়জনের দেখা পেয়েছেন, আবার প্রিজন ভ্যানের স্বজনকে খুঁজে না পেয়ে হতাশ হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়। দিনভর আদালত প্রাঙ্গণের এসব চিত্র দেখেছেন সহকর্মী শামীম রেজা। ওনার তো মারধর করা হয়েছে। আপনি দেখে কি মনে হয়েছে মারধর করছে? ছোট্ট শিশু তানহা 10 দিন দেখা নেই বাবার সাথে। এই বয়সেই তাই মায়ের হাত ধরে সিএমএম কোর্টে অপেক্ষা বাবাকে এক নজর দেখার। মায়ের অভিযোগ, মিরপুর 10 নম্বর থেকে 19 জুলাই আটক করা হয় হাওলাদারকে। উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়, রাইতে কান্না করে, অনেক ঘুমায় না, বাবা করে কান্না করে, দৌড়ায়। বৃদ্ধা রমেশা বেগমের ছেলে বাবু, ঘরে তার সন্তান সম্ভবা স্ত্রী। এমন সময়ে নাশকতার মামলায় আটক তিনি। ছেলেকে দেখার আশায় আদালত প্রাঙ্গণে মা রমেশা। আমারটা আমি জানি, আমার পোলার উপরে সংসারী ডান, আমার পোলায় কাজ করে, অটো চালায়, এর ভেতরে দোয়ানো বই রয়েছে, 4 দোয়ানে হেনতে ধরে লইছে। শুধু এরাই নয়, মোহাম্মদপুরের নয়ন, গাজীপুরের এনামুল সহ অসংখ্য মানুষের পরিণতি প্রায় একই। পরিবার নির্দোষ দাবি করলেও সবাই আটক সাম্প্রতিক সহিংসতার মামলায়। ও রাস্তায় হাঁটতে গেছিল দেখার জন্য গেছিল, পরে ওরে ধরে নিয়েছে। বাদামতলি কাজ করতেছিল, এই কাজের অবস্থা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, অভিযোগটা দিয়েছে সে নাকি এই যে কোটার আন্দোলনে সে নাকি পাথর নিক্ষেপ করছে, মানুষের গাড়ি ভাঙচুর করছে। বেশি ঝামেলা দেখা সে উত্তরা পূর্ব থানার সাইডে দাঁড়িয়েছিল, দাঁড়ায় থাকার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই তালিকায় শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণ। আছেন ব্যবসায়ী, শ্রমজীবী সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। জামিনের জন্য আবেদন করব আমরা, জি, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ও যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে। আর জি, এইচএসসি পরীক্ষার্থী। আমার যে পাশে ফ্ল্যাটের ভাইয়া, উনি আমাকে বাসায় যায় বলতেছে, আপনার দুলা ভাইকে দেখলাম, 2 জন ডিবি
সিভিলে কাঁধে করে হাতে করে নিয়ে রাস্তা উঠায় গাড়ি দিয়ে নিয়ে গেছে। হাসপাতালে ঢুকছে ওষুধ কেনার জন্য, হেনতনে দৌড়ে লয়ে গেছে। 8টা মামলা দিছে আমার ছেলের নামে। আদালতের আদেশ শেষে প্রিজন ভ্যানে করে আবারও আসামিদের নেওয়া হয় কারাগারে। এ সময় দিনভর অপেক্ষায় থাকা স্বজনরা প্রিয় মানুষটাকে একবারের জন্য দেখতে নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে থাকেন প্রিজন ভ্যানের পিছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেশীদের হাঁস তাড়ানোকে কেন্দ্র করে লালমনিরহাটের এক এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি এরপরে লজ্জায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। এ ঘটনায় 12 জনের নামে আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের করেছে পরিবার। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। এক তরুণীকে মারধর করছেন গ্রামের 13 থেকে 14 জন নারী পুরুষ। এই ঘটনার পর আত্মহত্যা করেছেন ইসরাত জাহান মৌফি। লালমনিরহাট সদরের গুড়িয়াদহ গ্রামের বাসিন্দা মৌফি এবারের এইচএসসি পরীক্ষার্থী। মামলায় উল্লেখ, 24 জুলাই মৌফিদের জমিতে প্রতিবেশীদের হাঁস গেলে তাকে তাড়িয়ে দেয় সে। এ নিয়ে পাশের বাড়ির সুলতান, রওশন, সিরাজ সহ কয়েকজন প্রতিবেশী বাকবিতণ্ডায় জড়ায়। পরে প্রায় 14 জন মিলে মৌফির মা, বাবা ও ভাইকে মারধর করে। স্বজনদের অভিযোগ, এ সময় নির্যাতন চালানো হয় মৌফির উপর। লজ্জায় ওই দিনই আত্মহত্যা করে সে। দিয়ে তারা সম্পূর্ণ শরীরটা থেতলে দিয়েছিল। এমনকি মেয়ে মানুষের মা বেটিতে সবারই আছে, বলা তা ঠিক নয়, না বলি পারি না। আমার মায়ের যে অবস্থা করছিল এটা বলার মতো না। নির্যাতন একে বলে, এই নির্যাতন অর্থাৎ ধর্ষণের থেকেও বেশি। অতিরিক্ত ঘৃণিত, অতিরিক্ত জঘন্য লজ্জার কাজের জন্য শেষ রক্ষাটা হলো না। এলাকাবাসী জানায়, জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল মৌফির পরিবারের সাথে প্রতিবেশীদের। এরকম ঘটনা যাতে আর কখনো না হয়, কোথাও না হয়, এজন্য অপরাধী যাতে কোনোভাবেই ছাড় না পায়। আমরা আত্মীয় স্বজন, পরিবার এবং গ্রামবাসী সবাই এর একটা দৃষ্টান্তমূলক বিচার চাই, শাস্তি চাই অপরাধীর। মুখে বলার মতো ভাষা নাই। জঘন্য অপরাধ যা করছে এটা জঘন্য। মানুষের মতো মানুষ এই ধরনের অপরাধ করে না। এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে নির্যাতন, শ্লীলতাহানি ও আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক আসামিরা। কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল। 9:30 দিকে ঘটনা, পরে আবার 12টা কি 12:30 দিকে এটা গলায় ফাঁসি মামলা হয়েছে। মামলা তদন্ত হচ্ছে আর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ইসরাত জাহান মৌফি রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বছরের 12 মাসই পানিতে তলিয়ে থাকে খুলনা নগরের 331 নম্বর ওয়ার্ড। জোয়ারের সময় দৈনিক 2 বেলা করে পানিতে তলিয়ে যায় 2 ওয়ার্ডের বেশিরভাগ এলাকার বাড়িঘর আর রাস্তাঘাট। এতে করে ভোগান্তির পাশাপাশি রোগব্যাধিও বাড়ছে। দুর্ভোগের কথা জানা থাকলেও স্থানীয়দের অপরিকল্পিতভাবেই বাড়িঘর নির্মাণকে দুষলেন নগরপিতা। বাড়ির উঠানসহ চারপাশ পানিতে নিমজ্জিত, অথচ নেই কোনো বৃষ্টি বা বন্যার বালাই। তবুও পানিবন্দী দিন কাটে খুলনার 30 ও 31 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকার বাসিন্দাদের। রাস্তাঘাটও থাকে পানির নিচে। নোংরা ও জীবাণুযুক্ত পানি দিয়েই সারতে হয় দৈনন্দিন কাজ। এতে বাড়ছে রোগব্যাধি। জ্বরের সময় প্রতিদিন 2 বার জলজটের ভোগান্তিতে স্থানীয়রা। 20 বছর আগে এখানে আমি বাড়ি করেছি। এই 20 বছর ধরে এরকম সমস্যা। খাটের পরে বসে থেকে পানি টানবে, তাই কুড়াবো, কাঁচাবো, তারপরে নিচে নামবো। এর আগে তো নামতে পারি না, পায়ে গা হয়ে যায়। পানিতে আমরা বাইরে যেতে পারি না, বন্ধুর সাথে খেলা করতে পারি না, বন্ধুর সাথে দেখা করতে পারি না। অনেক কষ্ট হয়, জিনিসপত্র, কাপড় চোপড়, খাবার টাবার সব পচে যায়, নষ্ট হয়ে যায়, থুতে জায়গা পাই না। শহর রক্ষা বাঁধের সাথে মতিয়াখালী লবণচড়া স্লুইস গেট বিকল হওয়ার পর থেকেই জলাবদ্ধতার সূত্রপাত। সেই সাথে যোগ হয়েছে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অপরিকল্পিত নগরায়ন। সুইচ গেটে এই পানিটা মানুষের বাড়িতে যাচ্ছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। 100 যদি বাড়ি থেকে 99টা বাড়ি আপনার পানিতে তলাই থাকে, সকাল বিকাল সবসময়। ড্রেন তো পরিষ্কার করে না তেমন, আগের মতন করলে ড্রেনে পানিটা ঠিকঠাক মতন সরতে পারতো। এই নোংরা পানি আমরা খাচ্ছি, করতেছি, থালা বাসন ধুচ্ছি, ছেলে মেয়ে নিয়ে এর ভিতরেই বসবাস করতেছি। এই যে চুলকুনি, জ্বর, সর্দি, কাশি এইসব হচ্ছে। তবে দুর্ভোগের দোষ স্থানীয়দের উপরই চাপালেন নগরপিতা। নির্দেশনা না মেনে বাড়িঘর নির্মাণের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি বলে দাবি করেন তিনি। সেই সাথে পাম্প স্থাপন করে পানি নিষ্কাশনে আশ্বাসও দেন সিটি মেয়র। অপরিকল্পিতভাবে বাড়িঘর বানানো হয়েছে,
এখানে অপরিকল্পিতভাবে রাস্তা বানানো হয়েছে। কেডিএর উন্নয়ন সংস্থার নিয়ম অনুযায়ী 12 ফুট ছাড়া তারা প্ল্যান দেয় না, একটা রাস্তাও 12 ফুট না। পাম্প করে জ্বরের সময় যখন সে পানি বেরোবে না তখন যাতে নদীতে আমরা পানিটা ফেলতে পারি। নগরীর এই দুটি ওয়ার্ডে প্রায় 70,000 মানুষের বাস। এর মধ্যে 20,000 মানুষ জলবদ্ধতায় ভোগান্তিতে দিন পার করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যেও গাজা ইসরায়েলের আগ্রাসন থেমে নেই। মঙ্গলবার উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের উপরে বর্বর হামলা চালানো হয়। 24 ঘন্টায় কমপক্ষে 40 ফিলিস্তিনির প্রাণ গেছে। আবারও হামলা টার্গেট হয় ইসরায়েলি কর্তৃপক্ষের নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসি। শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। হামলা হয়েছে খান ইউনিসের আল জাদিদা, উত্তর গাজার সেন্ট পরিফেরিয়াস চার্চে। বোমাবর্ষণের শিকার গাজা সিটিও। আগ্রাসন অব্যাহত রাফা, সেন্ট্রাল গাজা সহ অন্যান্য অঞ্চলেও 10 মাস ধরে চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে প্রায় 39,000। পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছে। মঙ্গলবার নাবলুসে ব্যাপক ধরপাকড় চালিয়েছে জায়নবাদীরা। হুরাওয়া শহরে পিটিয়ে জখম করেছে 60 এক বৃদ্ধকে। সাঁড়াশি অভিযান চালানো হয়েছে হেব্রন, বেথলেহেম, জেরুজালেম, তুলকারিম সহ অন্যান্য শহরেও। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। চলতি বছর দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রায় 1,500 হামলার ঘটনা ঘটেছে। গাজার ইসরায়েলের আগ্রাসনী এই শুরুর পর থেকেই সন্ত্রাস বিরোধী অভিযানের নামে নিয়মিত হামলা, ধরপাকড় চালানো হয় পশ্চিম তীরে। এর পাশাপাশি ইসরায়েলি দখলদাররাও নির্যাতন চালায়। প্রায় 10 মাস ধরে চলা আগ্রাসনে পশ্চিম তীরেই মারা গেছেন 5 শতাধিক ফিলিস্তিনি। তুরস্ককে সামরিক জোট নেটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তুর্কি প্রেসিডেন্টের ইসরায়েলে হামলা চালানোর হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এরদোগানের বক্তব্য ইসরায়েলের জন্য যেমন অপমানজনক তেমনি বিপজ্জনকও। আঙ্কারার এমন আচরণের নিন্দা জানাতে নেটো জোটভুক্ত অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।